Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. তাহলে অলরেডি আমরা ইম্পর্টেন্ট রুলস অফ এরর কারেকশন তার ক্লাস শুরু করে দিয়েছি ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলকে সামনে রেখে। তোমরা সবাই জানো ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য আমি ইউটিউবে একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি এবং তার অনেক ক্লাস হয়ে গেছে, প্রায় 50 থেকে 55টা ক্লাস হয়ে গেছে। তোমরা যারা নতুন এসছো চ্যানেলে তারা কিন্তু অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নিও, চ্যানেলের প্লে লিস্টে চলে যাবে, সেখানে সমস্ত ক্লাস পেয়ে যাবে। এর আগের দুটো ক্লাসে আমরা ইম্পর্টেন্ট রুলস অফ এরর কারেকশনের 10টা মোস্ট ইম্পর্টেন্ট রুলস দেখে নিয়েছি এবং আমি তোমাদেরকে রুলসগুলো এত সহজে এক্সপ্লেন করছি বা একটু টাইম লাগছে হয়তো বেশি, কারণ এররের রুলসগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় কোনোভাবে উত্তর করতে পারবো না। এবং এররের রুলসগুলো যখন আমাদের করানো হয়ে যাবে তখন তারপরে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব, যাতে তোমরা একটা প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি যেটা বলেছি, যখন এই ইম্পর্টেন্ট রুলস অফ এরর কারেকশনের ক্লাসে তোমরা আসবে বা ভিডিওটা দেখতে শুরু করবে তখন কিন্তু তোমরা অবশ্যই একটা খাতা আর পেন নিয়ে বসবে, কারণ রুলসগুলো যেগুলো আমি বলবো সেগুলো তো লিখতেই হবে এবং যে কনসেপ্টগুলো আমি বলে দেবো সেগুলো কিন্তু তোমরা ঝটপট লিখে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে অলরেডি আমরা 10টা নিয়ম শিখে নিয়েছিলাম, আজকে আমরা শুরু করব 11 থেকে। আজকে আমি কোনো সেন্টেন্স লিখে রাখিনি, তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে। কেন লিখে রাখিনি এর পিছনে একটা কারণ আছে, কারণ আজকে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট রুলসগুলো শিখব সেগুলোকে আমরা সেন্টেন্সের মাধ্যমে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে যখন আমি সেন্টেন্স লেখা শুরু করব তোমরা বুঝতে পারবে। অনেক সময় আমরা একটা সেন্টেন্স দেখতে পাই বিভিন্ন পরীক্ষায় বা বিভিন্ন যখন আমরা কোনো কম্পিটিটিভ ইংলিশের বই খুলি সেখানে আমরা দেখতে পাই আই এর পরে ওয়্যার বসেছে, কিন্তু আমরা ছোটবেলা থেকে কি শিখেছিলাম যে আই এর পরে ওয়াজ বসে। কিন্তু কেন ওয়্যার বসে, কেন ওয়াজ বসলো না এবং তারপরের যে সেন্টেন্স সেটা নিয়ে প্রথম সেন্টেন্সে আমাদের যে কনসেপ্ট তার উপরে নির্ভর করছে। এখানে যে কনসেপ্ট সেটা কিন্তু আবার এখন পরীক্ষায় একটু অন্যভাবে আসছে, সেটাকে দেখার চেষ্টা করবে। তোমরা যেটা দেখতে পাও, ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ আই ওয়্যার এ বার্ড, আই উড অথবা উইল ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে আমরা কি দেখলাম, ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উইল অথবা উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ে বেড়াতাম। এটাকে আমরা দুভাবে জানতে পারি, এক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আর এক হচ্ছে সাবজেন্টিভ মুড। অর্থাৎ যেখানে স্পিকার বা যে এই সেন্টেন্সটা যে বক্তা সে কিছু কল্পনা করছে, তাহলে যে জিনিস আমরা কল্পনা করতে পারি সেই জিনিসটা নিশ্চয়ই বাস্তবে সম্ভব হওয়া পসিবল নয়। আমরা এই কনসেপ্টের ভিত্তিতে এটা মনে রাখবো। যেমন ইফ আই ওয়্যার এ বার্ড, এখানে আমার লেখা উচিত ছিল ওয়াজ, কিন্তু আমি সেটা না লিখে আমি লিখেছি আই ওয়্যার এ বার্ড। কারণ কি, আমি যদি একটা পাখি হতাম তাহলে আমি তো একটা মানুষ, আমি জীবনেও পাখি হতে পারবো না। সেই হিসাবে যারা ইংলিশ গ্রামার তৈরি করেছিলেন তারা এখানে ওয়াজ এর পরিবর্তে ওয়্যার লিখেছে। কেন? কারণ যদি আমি বলে দিই ইফ আই ওয়াজ এ বার্ড, তার মানে কি আমি একটা পাখি ছিলাম, যদি আমি একটা পাখি ছিলাম হয়ে যেত, কিন্তু এখানে ওয়্যারটা বোঝানো হয়েছে যদি আমি পাখি হতাম এই হিসাবে। এবং এটা যেহেতু আমরা কল্পনা করেছি সেই জন্য আমরা এখানে আয়ের পরে ওয়্যার বসিয়েছি। কিন্তু এখন পরীক্ষাতে এই ইফ আয়ের পরে আমরা সবাই জেনে গেছি মোরাললেস যে ইফ আই তারপরে ওয়্যার বসে, কিন্তু এক্সামিনার কি করছে এখন এইখান থেকে আর এরর কারেকশন করতে দিচ্ছে না। কোথা থেকে এরর কারেকশন তাহলে করতে দিচ্ছে সেটা আমাদের জানতে হবে। আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ কন্ডিশন মানে কি একটা শর্ত, একটা শর্ত মানে কি তুমি আমাকে কিছু দেবে তার ভিত্তিতে আমি তোমাকে কিছু দেবো, এটা আমি একটা শর্ত হিসাবে সহজে বুঝিয়ে দিলাম। ঠিক তেমনি কন্ডিশনাল সেন্টেন্সের দুটো পার্ট থাকে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত, যদি এইটা হয় তবে ওইটা হবে, যদি এইটা হতো তবে ওইটা হবে, এইরকম বিষয়। ঠিক তেমনি যদি আমি পাখি হতাম তাহলে শর্তটা কি, যদি আমি পাখি হতাম, তাহলে ফলাফলটা কি হতো, আমি আকাশে উড়ে বেড়াতাম। তাহলে এই ফলাফলের জায়গাতে এখন এক্সামিনার হিট করার চেষ্টা করছে। যখনই আমরা দেখছি আয়ের পরে ওয়্যার আছে আমরা কি
একদম নো এররে টিক মেরে পরীক্ষা হল থেকে বাড়ি চলে আসছি, এবং এখানেই আমাদের ভুলটা হয়ে যাচ্ছে। কি ভুল হচ্ছে, এখানে বসবে উড বসবে না উইল বসবে, সেইটাই এখন এক্সামিনার টেস্ট করছে। কি করছে, এই উডের পরিবর্তে এখানে লিখে দিচ্ছে ইফ আই উইল বা ইফ আই শ্যাল লিখে দিচ্ছে, যাতে তুমি একটু কনফিউজড হয়ে যাও আরো বেশি, কারণ আয়ের পরে শ্যাল বসে বা উইল বসে, যেটা ইচ্ছা আমরা বসাতে পারি মডার্ন ইংলিশে। তাহলে এক্সামিনার এইটা লিখে দিচ্ছে, এবারে চারটে অপশন দিচ্ছে, তুমি নো এররে টিক মেরে বাড়ি চলে আসছো। কিন্তু এখানে কি কনসেপ্ট তোমরা মনে রাখবে, আয়ের পর তো এখানে ওয়্যার মাস্ট হবেই, আরো একটা জিনিস মাস্ট হবে, এখানে এই যে সাবজেক্টটা থাকবে সেটা যে কোনো ইচ্ছা সাবজেক্ট থাকতে পারে, আই হি যে কোনো নাম, সাবজেক্ট যাই থাকুক আমাদের দেখার দরকার নেই। এরপরে এই যে মোডালস ভার্বটা থাকবে, এটা সব সময় জানবে উড বসবে পাস্ট ফর্মে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। কেন পাস্ট ফর্মে বসছে তার একটা কনসেপ্ট দেখে নাও। এই যে ওয়্যার, এটা কিন্তু একটা পাস্টের বি ভার্ব, তাহলে পাস্টের যদি প্রথমটা বি ভার্ব হয়, দ্বিতীয়টাকে আমরা উইল প্রেজেন্টের ভার্ব হিসাবে কখনোই রাখবো না। আর আমরা কি জানি, উইলের পাস্ট ফর্ম উড, এবং এই যে ফ্লাই, এইটা হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা ভয়েস চেঞ্জের ক্লাসে কি শিখেছিলাম, যে মোডালস ভার্বসের পর যে ভার্বটা বসে সেটা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এই মোডালসটা পাস্ট হোক প্রেজেন্ট হোক আমাদের দেখার দরকার নেই, আমাদের এখানে যেটা ফ্লাই বসেছে সঠিক। মনে কি রাখবো, এখানে সাবজেক্টের পর সবসময় কি বসবে, উড। এখানে কিন্তু এক্সামিনার উইল বা শ্যাল বসিয়ে দিচ্ছে, এবং এখানে ওয়্যারটা কি রাখছে, তোমরা নো এররে টিক মেরে বাড়ি চলে আসছো। তাহলে এই কনসেপ্টটাকে খাতায় নোট ডাউন করো, কখনোই কিন্তু ভুলবে না। নেক্সট কনসেপ্ট 12 নম্বর কনসেপ্টে আমরা কি দেখব, ইফ I had studied hard, I would cracked the exam। তাহলে আমি কি বলতে চাইছি, যদি আমি কঠোরভাবে পড়াশোনা করতাম, I would cracked the exam, আমি কি করতাম, আমি পরীক্ষা ক্র্যাক করতে পারতাম। এখানে মজার বিষয় আছে, যখনই তোমরা দেখবে ইফ দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এবং প্রথম যে পার্টটা সেটা কিসে রয়েছে, পাস্ট পারফেক্ট। কি টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। খাতায় নোট ডাউন করো, কি টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, কোন টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথম পার্টটা যখনই পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে ইফের পর, দ্বিতীয় যে পার্টটা থাকবে সেটাকেও আমাদের পাস্টে লিখলে হবে না, কিসে কনভার্ট করে দিতে হবে, পাস্ট পারফেক্টে। আমরা উডের পর জাস্ট একটা হ্যাভ লিখে দেব, এইটা হবে আমাদের সঠিক স্ট্রাকচার, আই উড হ্যাভ ক্র্যাকড দ্য এক্সাম। এখানে এক্সামিনার কি করছে ভালো করে লক্ষ্য করো, এই যে হ্যাডটা আছে, এই হ্যাডটাকে এক্সামিনার কি করছে, সেন্টেন্সে দিচ্ছে না। সেন্টেন্সে এক্সামিনার কি করছে, ইফ আই স্টাডিড হার্ড আই উড হ্যাভ ক্র্যাকড দ্য এক্সাম। তুমি মজার চলে আছো, এখানে তুমি ওয়্যার শিখেছো পাস্ট টেন্স, তাহলে এখানে ইফ আই স্টাডিড হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করতাম বা পড়াশোনা করতাম, আমি পরীক্ষাটা ক্র্যাক করে নিতাম। তাহলে এখানে ছিল বি ভার্বের পাস্ট টেন্স ইফ আই ওয়্যার। এখানে কোন ভার্ব আছে, ডু ভার্ব। স্টাডিটা কি, একটা ডু ভার্ব। বি ভার্ব কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব কি, বি আর হ্যাভ ছাড়া যা ভার্ব আছে সবই ডু ভার্ব। তাহলে স্টাডি, স্টাডিড, স্টাডিড। তাহলে ইফ আই স্টাডিড হবে না, কি হবে, ইফ আই হ্যাড স্টাডিড। এক্সামিনার কি করবে, এই হ্যাডটা তোমাকে দেবে না, তোমাকে বুঝতে হবে এই পার্টে এরর আছে। আবার একটা জিনিস করছে এক্সামিনার, এটাকে খাতায় নোট ডাউন করো, এইখানটা ঠিক করে দিচ্ছে ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, এই পার্টটুকুকে ঠিক রাখছে। তিনি কি করছেন, এই যে উড হ্যাভটা আছে এটাকে দিচ্ছে না, তিনি জাস্ট হয় দিচ্ছেন আই ক্র্যাকড দ্য এক্সাম, না হলে কি দিচ্ছেন তিনি, আই উড ক্র্যাক দ্য এক্সাম। এই দুভাবে দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমাদের সঠিক স্ট্রাকচার কি, ইফ এর পরে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, পরের সেন্টেন্স যেটা শর্ত ফলাফল হিসাবে যেটা ব্যবহৃত হচ্ছে সেটাও কিসের স্ট্রাকচার, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। ক্লিয়ার? নেক্সট কনসেপ্ট,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্ট গুলো কিন্তু, ঠিক আছে। আনটিল ইউ ডোন্ট কাম বা ডু নট কাম আই উইল ওয়েট হিয়ার। তাহলে এখানে আমি কি লিখলাম? আনটিল ইউ ডু নট কাম, যতক্ষণ না তুমি আসো, আই উইল ওয়েট হিয়ার, আমি এখানে কি করব? অপেক্ষা করব। কি ভুল আছে আমাদের দেখতে হবে। এই যে ওয়ার্ড আরো একটা লিখি, তাহলে এই কনসেপ্টটা একসাথে বুঝিয়ে দেবো। আনলেস হি doesn't come I will not go. আনটিল মানে কি? যতক্ষণ না, এটা একটা সময় বোঝাচ্ছে। আনলেস মানে যদি না, কোনো একটা শর্ত বোঝাচ্ছে। কিরকম? আনটিল ইউ ডু নট কাম আই উইল ওয়েট হিয়ার, যতক্ষণ না তুমি আসছো। অর্থাৎ সাপোজ ধরে নাও আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি তোমাকে বলছি তুমি যতক্ষণ না আসছো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। এটা একটা সময়ের উপর নির্ভরশীল, আনটিল। আর আনলেস মানে কি? আনলেস হি ডাজন্ট কাম, যদি না সে আসে, আই উইল নট গো, এটা একটা শর্ত। যদি না সে আসে আমি যাব না। এখানে কিন্তু সময়ের কোনো বিষয় নেই, যদি না সে আসে আমি যাব না। কিন্তু এখানে এরর কোথায় আছে, এক্সামিনার কিভাবে প্রশ্ন করছে সেটা আমাদের জানতে হবে। ভালো করে জেনে রাখবে, আনলেস এবং আনটিল এই দুটো এমনই একটা ওয়ার্ড, তার পাশে কোনো নেগেটিভ ওয়ার্ড বসতে পারে না। তাহলে কামটা হয়ে যাবে কামস, কারণ এখানে আমরা ডাজন্টটা তুলে নিয়েছি। পরের সেন্টেন্স আমরা নেগেটিভ করতেই পারি, এই দিকেও আমরা করতে পারি। তাহলে অনেক সময় কি করছে, এই যে সেকেন্ড পার্টের সেন্টেন্সটা, যেমন আই উইল নট গো আনলেস হি কামস বা আই উইল ওয়েট হিয়ার আনটিল ইউ কাম, এইরকমও করে দিচ্ছে। আমাদের কি মনে রাখতে হবে? নেগেটিভ সেন্টেন্স কোথায় হবে না? আনলেস এবং আনটিলের পরে যে সেন্টেন্সটা হচ্ছে। তাহলে এইটা যদি এদিকে চলেও যায়, তাহলে আই উইল নট গো এদিকে চলে আসবে, তাহলে সেটা সঠিক। কিন্তু তাহলে এদিকে চলে এলো কোনটা? আনলেস হি ডাজন্ট কাম, সেটা এখানে কি হয়ে যাবে? আনলেস হি কামস। কেন? আমরা কি মনে রাখবো? আনলেস এবং আনটিল এই দুটো খুব ভাইটাল ওয়ার্ড। এই দুটো আমরা একটা নেগেটিভ ওয়ার্ড হিসাবে দেখতে পারি, এবং মনে কি রাখবো, যেহেতু ওয়ার্ডটা নেগেটিভ, এর সাথে আমরা আর এর গায়ে যে সেন্টেন্সটা বসবে বা এর সাথে যে সেন্টেন্সটা বসবে, সেই সেন্টেন্সটাকে আমরা ডু নট, ডাজ নট, অ্যাম নট, হ্যাভ নট, হ্যাড নট, হ্যাজ নট, উইল বি নট, কোনো নট ভার্ব বা যেটা নেগেটিভ সেন্স দিচ্ছে, নট ওয়ার্ড, নো ওয়ার্ড, এইগুলো আমরা ব্যবহার করব না। খাতায় কিন্তু ভালো করে নোট ডাউন করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট 15 একটা খুব মানে বিভিন্ন পরীক্ষায় এই সেন্টেন্সটা দেখা যাচ্ছে, এবং এক্সামিনারদের একটা খুব হট টপিক বলা যেতে পারে, এবং স্টুডেন্টদেরকে কনফিউজড করার জন্য যথেষ্ট একটা সেন্টেন্স। কিরকম সেন্টেন্স দেখো আগে। সাপোজিং ইফ he comes here I will join you. Supposing if he comes here, আমরা কোনো সেন্টেন্স এখানে মনে রাখবো না, আমরা একটা কনসেপ্ট মনে রাখবো শুধু। আবারও বলছি, এখানে আমরা এত সেন্টেন্স যাই থাকুক, এক পাতা সেন্টেন্স, দু পাতা সেন্টেন্স, চার পাতা সেন্টেন্স, পৃথিবীর যত বড়ই সেন্টেন্স হোক, আমরা এই কনসেপ্টে কোনো কিছুকেই মাথায় রাখবো না। আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা কি? সাপোজিং। সাপোজ আর ইফ, সাপোজ আর ইফ ভালো করে খাতায় নোট ডাউন করো। সাপোজ মানে আর ইফ মানে, এই দুটো
কখনো পর পর সেন্টেন্সে বসতে পারে না, যে কোনো একটাকে বসতে হবে, হয় সাপোজকে বসতে হবে, ইটকে কাটতে হবে, ইফকে কাটতে হবে, না হলে ইফকে বসাতে হবে, সাপোজকে কেটে দিতে হবে। দুটোই মানেই একটা আমরা কোনো কিছু যদি বা কোনো কিছু একটা কন্ডিশন বা কোনো কিছু একটা শর্ত সেইটাকে বোঝাচ্ছে। তাহলে এই কনসেপ্টে আমরা কি মনে রাখবো, সাপোজ আর ইফে যখনই আমরা সেন্টেন্সের শুরুতে দেখতে পাবো সাপোজ এবং ইফ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে, আমরা বুঝে যাব এই পার্টেই এরর রয়েছে। এবং এটা একটা খুব হট টপিক, বিভিন্ন পরীক্ষায় এই কনসেপ্টটা কিন্তু বারবার দেখা যাচ্ছে এবং এই কনসেপ্টটাকে কিন্তু এক্সামিনারদের একটা হট টপিক হয়ে গেছে, তারা বারবার বিভিন্ন পরীক্ষায় এটাকে রিপিট করাচ্ছে। এই কনসেপ্টটা তাহলে ভালো করে মনে রাখতে হবে। কোনো সেন্টেন্স, কোনো মিনিং কিচ্ছু তোমরা আর দেখবে না, যখনই দেখবে সাপোজিং ইফ আছে বা সাপোজ ইফ আছে, দুভাবেই থাকতে পারে, যেটাই তুমি দেখবে সেখানেই ভাববে এরর রয়েছে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা 15 পর্যন্ত ইম্পর্টেন্ট রুলস অফ এরর কারেকশন করে নিলাম। তোমরা একবার এটাকে স্ক্রিনশট নিয়ে নাও এবং স্ক্রিনশট নেওয়ার পর তোমরা এই যে আমি তোমাদের আরো আজকে যে নিয়মগুলো শেখালাম এইগুলো কিন্তু ভাইটাল, খাতায় নোট ডাউন করে রাখবে, আগের নিয়মগুলোকেও নোট ডাউন করে রাখবে, মাঝে মাঝে রিভাইজ করবে। এবং আজকে যদি এই নিয়মগুলো দেখার পর তোমাদের মনে হয় কোনো নিয়মে একটু কনফিউশন থেকে গেছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক করবে এবং একটা কমেন্ট করে দেবে। এবং সেটা কমেন্টটা কেন, কারণ তোমরা আমাকে রেকগনাইজ করছো যে না স্যার আপনার ক্লাস আমাদের ভালো লাগছে, তাহলে আমার ক্লাস করাতে আরো বেশি ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। পরের ইম্পর্টেন্ট রুলসে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।